আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক আলোচনায় আমি স্বাগত জানাই আপনাকে। আজকে আমি আলোচনা রাখতেছি হোমিওপ্যাথিক চিকিৎসায় যৌন রোগে কি জানতে হবে এবং রোগীর লক্ষণে যা পাই তার ভিত্তিতে কি ওষুধ ভাবব। আশা করছি আপনারা লাইফে সংযুক্ত হওয়ার পর আপনাদের যৌন বিষয়ে কোনো জানার থাকলে কিংবা বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। হোমিওপ্যাথিতে পুরুষ যৌন কিংবা মহিলা যৌনের ক্ষেত্রে স্থায়ী আরোগ্যর ওষুধ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে আমরা যৌন রোগের ব্যাপারে বেশ কিছু সংখ্যক ওষুধ ভাবি। হোমিওপ্যাথিতে প্রায় 3 শতাধিক ওষুধ এই যৌন পীড়ার উপরে বা যৌন রোগের বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। আমরা যখন একটি রোগীর যৌন সমস্যার লক্ষণগুলি সংগ্রহ করি, এই লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা হয়। হাতে গোনা কিংবা রোগভিত্তিক কোনো চিকিৎসা হোমিওপ্যাথিতে দেওয়া হয় না। আপনারা জানেন যে হোমিওপ্যাথি মূলত লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা নীতি। তাহলে একজন রোগীর যৌন সমস্যার জন্য চিকিৎসা দিতে গেলে আমার রোগী সম্পর্কে বেশ কিছু তথ্য নেওয়া দরকার। এই তথ্যগুলা সঠিকভাবে জানতে পারলে তবেই কেবলমাত্র রোগীর জন্য একটি সদৃঢ় ওষুধ নির্বাচন করা সম্ভব। আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ডাক্তার মা হোমি হল থেকে। উনি জানিয়েছেন সালাম। আমরা সকলে তার সালামের উত্তর দেওয়ার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, যেটা বলছিলাম যে হোমিওপ্যাথিতে একজন যৌন রোগীর যৌন সমস্যা রোগীর রোগীলিপিতে আমরা কি কি জানব বা হোমিও চিকিৎসাতে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কি কি জানব, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। রোগী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে আমরা প্রথমত জানব তার সঙ্গম দিয়ে, অর্থাৎ রোগী কিভাবে বুঝলো তার যৌন দুর্বলতা। সঙ্গম বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে রোগী করতে হবে। সেক্ষেত্রে আমরা রোগীর কাছে জানব যে আপনার বিবাহিত জীবন কতদিনের। অনেক সময় দেখা যায় যে বিবাহে প্রায় 6 মাস বা 1 বছর তেমন কোনো সমস্যা থাকে না, পরবর্তীতে তার সমস্যাগুলো দেখা দেয়। এই বিবাহের উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিক কিছু ওষুধ রয়েছে যা আমরা বিবাহিত রোগীর যৌন সমস্যায় ব্যবহার করে থাকি। তবে আমাকে জানতে হবে তার সমস্যাটি কোথায়। অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনে অধিকভাবে সঙ্গম করার কারণে তার সঙ্গম চাহিদা কমে যায়, তার যৌনাঙ্গ উত্থান হয় না। এসব বিষয়ে আমাদেরকে জানতে হবে। একজন রোগী বিবাহিত জীবনে কতদিন পর পর
সঙ্গম করে এবং দিনে কতবার সঙ্গম করে এসব জানতে হবে। বিবাহের পর তারা স্বামী স্ত্রী একাত্রে থাকে কি না এসব বিষয়ে জানতে হবে। যদিও একাত্রে থাকে, তারা একই বিছানায় থাকে কি না আমাদেরকে জানতে হবে। অনেক সময় দেখা যায় রোগীর সমস্যা যৌন জীবন, রোগী যৌন সমস্যা নিয়ে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে তার সমস্যাটি আসলে তেমন সমস্যা নয়। কারণ আমাদেরকে মিনিমাম এবং ম্যাক্সিমাম বিষয়টা জানতে হবে। একজন পুরুষের কতদিন পর পর সঙ্গম স্বাভাবিক, দিনে কতবার সঙ্গম করা স্বাভাবিক, এসব বিষয় জানতে হবে। অনেক সময় দেখা যায় বিবাহিতদের ক্ষেত্রে বিপরীত লিঙ্গদের হাইপার সেক্স থাকার কারণে তার বিপরীত লিঙ্গ তাকে কাম চাহিদার জন্য অফার করে। সেক্ষেত্রে তারা অর্থাৎ সেই পুরুষ বুঝতে পারে না তার স্বাভাবিক সঙ্গমটা কীরকম হওয়া উচিত। এখানে রোগটা হতে পারে মহিলার, কারণ মহিলার অতিরিক্ত কাম চাহিদা পুরুষকে অস্বস্তির মধ্যে ফেলা দেয়। সেসব বিষয়ে আমাদেরকে জানতে হবে। স্বাভাবিক বিষয়, নতুন বিবাহিতরা প্রথমত খুবই সঙ্গমে লিপ্ত হয়। 6 মাস, 9 মাস, 1 বছর যাওয়ার পর তাদের সেই পূর্বের চাহিদা থাকে না। এসব বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। তো একজন পুরুষের যৌন জীবনে আমরা জানি যে সপ্তাহে 2 থেকে 3 দিন স্বাভাবিক, এর অতিরিক্ত চাওয়াটাই অস্বাভাবিক। কেননা সঙ্গমে আমাদের শরীরের অনেক প্রকার ঘাটতি দেখা দেয়। এই ঘাটতির মাত্রা যে অধিক হয় তখন শরীরের ভিতরে দুর্বলতা এবং সঙ্গমে বিতৃষ্ণা দেখা দেয়। অবশ্যই আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিকে প্রাধান্য দেব। বিবাহিত কিংবা অবিবাহিত উভয়ের ক্ষেত্রে আমাদের একটি কমন জিনিস জানতে হয়, বিশেষ করে পুরুষ যৌন জীবনে, যে আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কি না, অর্থাৎ লিঙ্গ শক্ত হয় কি না। লিঙ্গ উচ্ছ্বাসের উপর ভিত্তি করে আমাদেরকে যেসব বিষয় জানতে হবে যে আপনার লিঙ্গ উচ্ছ্বাস হয় কি না, সেক্ষেত্রে বেশ কিছু তথ্য আমরা পাই। অনেক সময় দেখা যায় সঙ্গমের সময় লিঙ্গ উচ্ছ্বাস হয় না, লিঙ্গ উচ্ছ্বাসে কষ্ট হয়, লিঙ্গ উচ্ছ্বাস বিলম্বিত হয়, অতি সহজে হয় না। লিঙ্গ উচ্ছ্বাস হয় ঠিকই, কিন্তু বীর্যপাতের আগেই তার নিস্তেজ হয়। অনেক সময় দেখা যায় অত্যাধিক লিঙ্গ উচ্ছ্বাস হয়। অনেক সময় দেখা যায় রোগী বলে তার লিঙ্গ উচ্ছ্বাস কেবলমাত্র রাত্রে হয়, দিনে হয়। লিঙ্গ উচ্ছ্বাস ক্ষণস্থায়ী, লিঙ্গ উচ্ছ্বাস হয় কিন্তু অতটা লিঙ্গ শক্ত বা দৃঢ় হয় না। লিঙ্গ উচ্ছ্বাসের সময় রোগীর কষ্ট হয়। এরকম বিভিন্ন রকম রোগীর কাছ থেকে আমরা তথ্য পাই। এসব তথ্যের আলোকে আমরা যদি হোমিওপ্যাথিতে একটু ওষুধের দিকে তাকাই তাহলে বেশ কিছু সংখ্যক ওষুধ পাই। লিঙ্গ উচ্ছ্বাস শুধুমাত্র দিনের বেলা হয় কিন্তু রাত্রে হয় না, এই লক্ষণে বেশ কিছু ওষুধ পাওয়া যায়। হোমিওপ্যাথিতে অ্যানাকার্ডিয়াম, চিলেডিয়াম, ল্যাকেসিস, ফসফরাস, পালসিটিলা, সাইলেশিয়া, এই ওষুধ কয়টি আমাদের দিনের লিঙ্গ উচ্ছ্বাসের ক্ষেত্রে ব্যবহার হয়। অনেক সময় দেখা যায় যে লিঙ্গ উচ্ছ্বাস কেবলমাত্র সকালে হয়। এবং বিভিন্ন রকম লক্ষণের আলোকে বিভিন্ন রকম ওষুধ রয়েছে। রোগীর লিঙ্গ উচ্ছ্বাস রাইতে হয়,
শুধুমাত্র লিঙ্গ উচ্ছ্বাস রাত্রে হয়, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে। এসব ওষুধের মধ্যে আমরা প্রথম গ্রেডে কিছু ওষুধ পাই, যেমন অরামমেট, ক্যান্থারিস, অ্যাসিড ফ্লোর, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, প্লান্টাগো ইত্যাদি। অনেক সময় দেখা যায় বিছানার উত্তাপে লিঙ্গ উচ্ছ্বাস হয়। বিছানায় শোয়ার পরে বিছানায় যখন গরম অনুভব করে, তারপরে তার লিঙ্গ উচ্ছ্বাস হয়। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে একটি মাত্র ওষুধ পাওয়া যায়, এলডিমক্লোর। এই লিঙ্গ উচ্ছ্বাস অনেক সময় দেখা যায় ছোট ছোট ছেলেদের হয়ে থাকে, অর্থাৎ ছোট বাচ্চাদের অকারণে লিঙ্গ উচ্ছ্বাস হয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে আমাদের মোটামুটি 4টি ওষুধ পাওয়া যায়। যদি কখনো আপনারা পান যে ছোট বাচ্চার লিঙ্গ উচ্ছ্বাস হচ্ছে, অনেক সময় প্রস্রাবের চাপ আসার পরেও লিঙ্গ উচ্ছ্বাস হয়, কিন্তু এই প্রস্রাব চাপ ব্যতীত অনেক সময় শিশুদের লিঙ্গ উচ্ছ্বাস হয়। সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে 4টি ওষুধ পাবেন। একটি হচ্ছে এলোসাকিনা, ল্যাকেসিস, মাক্সল এবং টিউবাকুলার। লিঙ্গ উচ্ছ্বাস হয় কিন্তু সঙ্গমের পরে, অর্থাৎ সঙ্গম হওয়ার পরও লিঙ্গ উচ্ছ্বাস হয়। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে। রোগীর লিঙ্গ উচ্ছ্বাস সবসময় অনবরত, লিঙ্গ উচ্ছ্বাস সবসময় টনটনা, অসামাজিক ব্যাপার, সামাজিকভাবে এটা খুবই খারাপ দেখায়, কিন্তু লিঙ্গ উচ্ছ্বাস সবসময়। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে একটি প্রথম শ্রেণীর ওষুধ আছে। এ ধরনের রোগী যদি আমরা কখনো পাই, অবশ্যই এই ওষুধটির সাথে তার লক্ষণগুলো মেলার চেষ্টা করব। সেটি হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস রোগীদের লিঙ্গ উচ্ছ্বাস সবসময় থাকে, সকাল, দুপুর, বিকাল, কোনো অবস্থাতেই নয় তার লিঙ্গ নত। প্রায় তার লিঙ্গ উচ্ছ্বাস হয়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হতে পারে। লিঙ্গ উচ্ছ্বাস সবসময় হয়, তার মধ্যে সকালের দিকে বেশি। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি মাত্র ওষুধ, পালসেটিলা। রোগী কাশি দিলে তার লিঙ্গ উচ্ছ্বাস হয়। রোগী যদি কাশি দেয়, রোগী কাশি দিলে তার লিঙ্গ উচ্ছ্বাস হয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে 2টি ওষুধ পাওয়া যায়, সেখানে আমরা ক্যান্থারিস পাই। লিঙ্গ উচ্ছ্বাসের পরে আমরা আরেকটি প্রধান লক্ষণ নিয়ে রোগীকে জিজ্ঞাসাবাদ করব, তা হচ্ছে লিঙ্গ উচ্ছ্বাস সম্পূর্ণ না অসম্পূর্ণ। সম্পূর্ণ বলতে আমরা বুঝি পরিপূর্ণ, অর্থাৎ সহবাসযোগ্য। আর অসম্পূর্ণ বলতে আমরা বুঝি লিঙ্গ উচ্ছ্বাস হয় ঠিকই, কিন্তু কাম চাহিদা বা সহবাসের উপযোগী নয়। এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ পাই, যে লিঙ্গ উচ্ছ্বাস হয় কিন্তু সঙ্গম উপযোগী নয়, এটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে 4-5টি ওষুধ পাই, যা খুব ভালো কাজ দেয় এবং প্রথম শ্রেণীর কাজ দেয়। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু সংখ্যক ওষুধ রয়েছে, তার মধ্যে আর্জেনাইট, গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, সালফার এবং সিপিয়া। আমি আবার বলছি, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাসের ক্ষেত্রে এই 5টি ওষুধ প্রথম শ্রেণীর হোমিওপ্যাথিতে, যা হচ্ছে আর্জেনাইট, কোনিয়াম, গ্রাফাইটিস, সিপিয়া, সালফার ইত্যাদি। অনেক সময় দেখা যায় সঙ্গমের সময় লিঙ্গ উচ্ছ্বাস অসম্পূর্ণ, এই সময়ে লিঙ্গ উচ্ছ্বাস হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ রয়েছে, তার মধ্যে গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম এবং সালফার প্রথম শ্রেণীর ওষুধ। অর্থাৎ আমরা বুঝলাম যে গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম এবং সালফার এই 3টি ওষুধ মোটামুটি এই ধরনের লক্ষণে প্রথম শ্রেণীতে রয়েছে। লিঙ্গ উত্থান হওয়ার পরেই বা লিঙ্গ উচ্ছ্বাস হওয়ার পরেই সেটা আবার নিস্তেজ হয়।
এই লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ার কারণে আমাদের হোমিওপ্যাথিতে প্রায় 3টি ওষুধ রয়েছে। একটি হচ্ছে আর্জেনাইট, নাক্সভোম এবং অ্যাসিড ফস। এই 3টি ওষুধে রোগী বলবে আপনাকে যে আমার যৌনাঙ্গ লিঙ্গোচ্ছ্বাস হওয়ার পরে আবার নিস্তেজ হয়ে যায়। লিঙ্গ উচ্ছ্বাসের পরে আমরা আরেকটি বিষয় রোগীর কাছ থেকে জানব, তা হচ্ছে কাম প্রবৃত্তি, অর্থাৎ রোগীর সঙ্গম চাহিদা কী রকম। দেখা যাচ্ছে বিবাহিত রোগী কিন্তু সঙ্গম চাহিদা কম। এই সঙ্গম চাহিদা কম হওয়ার কারণে আমরা রোগীর কাছ থেকে বেশ কিছু তথ্য নেব। সঙ্গম চাহিদা কম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, বা তার কাম প্রবৃত্তির অনেকগুলো কারণ রয়েছে। সেই কাম প্রবৃত্তিগুলো হচ্ছে কীরকম। অনেক সময় দেখা যায় এর কাম উৎপত্তি কখনো বেশি কখনো কম হতে পারে। অনেক সময় দেখা যায় কাম প্রবৃত্তি জাগে আহারের পর, লিঙ্গোচ্ছ্বাস ব্যতীত, হ্রাসপ্রাপ্ত কিংবা বর্ধিত। শুক্রপাতের পরে আবার কাম চাহিদা জাগে, কাম প্রবৃত্তি হয়। আবার দেখা যায় সহজেই উত্তেজনা হয়, আবার সহজেই কাম চাহিদা হ্রাস পায়। অনেক সময় দেখা যায় রোগী বলে আমার সঙ্গম চাহিদা একেবারে থাকে না, আমার কোনো সঙ্গম চাহিদা নাই। সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ভাববেন আমাদেরকে জানতে হবে। হোমিওপ্যাথিতে বেশ কিছু সংখ্যক ওষুধ রয়েছে যা এই লক্ষণগুলোর আলোকে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি বিষয় জানতে হবে, তা হচ্ছে যদি রোগী বলে আমার কাম চাহিদা সম্পূর্ণরূপে হ্রাসপ্রাপ্ত, সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথির বেশ কয়েকটি ওষুধ রয়েছে তা ভাবতে পারেন, যেমন আর্জেনাইট, ব্যারিটাকাপ, গ্রাফাইটিস, সাইলিশিয়া, লাইকোপোডিয়াম এবং সালফার। কাম চাহিদা, কাম প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছে প্রখর আকারে, আগে যা ছিল তার চেয়ে এখন বেশি, অতিরিক্ত মাত্রায়। সেক্ষেত্রে আপনার ওষুধ ভাববেন রোগীর কাছ থেকে। এই তথ্য পাওয়ার পরেই আমাদেরকে যেসব ওষুধ ভাবতে হবে তার মধ্যে প্রথম শ্রেণীর ওষুধ রয়েছে অ্যানাকার্ডিয়াম, ব্যারিটেমিউর, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কাপ, ক্যান্থারিস, লাইকোপোডিয়াম, লাইসিস, ফসফরাস, অ্যাসিড ফস, প্লান্টাগো, পালসেটিলা, টিউবাকুলাম, জিঙ্কাম মেটালিকাম। এই ধরনের রোগীগুলো আপনাকে বলে থাকবে যে আমার স্ত্রী, আমার সহধর্মিণী আমার চাপ নিতে পারে না, আমার চাহিদা পূরণ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে হাইপার সেক্স হিসাবে ধরতে পারেন। পুরুষের এই হাইপার সেক্সের জন্য আপনার হোমিওপ্যাথিক চিকিৎসাতে এই ওষুধগুলো অবশ্যই বিবেচনা করবেন। হোমিওপ্যাথিতে দেখা যাচ্ছে যে রোগীর বলে থাকবে যে আমার কাম চাহিদা প্রবল কিন্তু লিঙ্গ উত্থান হয় না, যৌনাঙ্গ শক্ত হয় না। সেক্ষেত্রে আপনারা কী ভাববেন? সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে আমি প্রথম শ্রেণীর ওষুধগুলো বলার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে ক্যালেডিয়াম, কোনিয়াম, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস। এই মেডিসিনের রোগীগুলো সাধারণত লিঙ্গ উত্থান ব্যতীত সঙ্গম চাহিদা প্রকাশ করে। অতিরিক্ত কাম চাহিদা, আমি একটু আগে বলছিলাম অতিরিক্ত কাম চাহিদা এক্সপেন্সিভ, যা কল্পনা বা স্বাভাবিকের সাথে অনেক বেশি। এ ধরনের রোগী যদি আসে সেক্ষেত্রে আমরা ফসফরাস, স্টানামেন্ট, জিঙ্কা মেটালিকা ভাবতে পারি। অনেক সময় দেখা যায় রোগী বলে যে আমার অল্পতেই কাম চাহিদা জাগে, আমি খুব সহজেই আমার ভিতরে এই কাম প্রবৃত্তি চলে আসে খুব সহজেই। অনেক সময় বউর কথা শুনে, বউর স্পর্শে বা বিপরীত লিঙ্গের স্পর্শে, তার সান্নিধ্যে আসলেই
আমার কাম চাহিদা জাগ্রত হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুইটি ওষুধ মাথায় রাখবেন। একটি হচ্ছে ফসফরাস আর একটি হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। এছাড়াও আরও অনেক ওষুধ রয়েছে, তবে এই দুইটি ওষুধ প্রথম শ্রেণীর হোমিওপ্যাথিতে। রোগীর কাম প্রবৃত্তি জাগে ঘুমানোর পরে। রোগী ঘুম যায়, তারপর তার কাম প্রবৃত্তি আসে, সেক্ষেত্রে একটি মাত্র ওষুধ হোমিওপ্যাথিতে অ্যাগারিকাস। রোগীর কাম প্রবৃত্তি অদম্য। রোগীর কাম প্রবৃত্তি অদম্য, যা কোনো অবস্থায় দমন করা যায় না, সঙ্গম করাই লাগবে। রোগী বলে যে আমার কাম চাহিদা জাগ্রত হলে আমাকে অবশ্যই সঙ্গম করতেই হবে, না করলে আমার এই সঙ্গম চাহিদা নিবারণ হয় না। এটাকে বলতেছে ভায়োলেন্ট। এই যে ভায়োলেন্ট সেক্সুয়াল পজিশনে আমরা যে কয়েকটি ওষুধ পাই, আমি বলার চেষ্টা করতেছি, তা হচ্ছে ক্যান্থারিস, অ্যানাকার্ডিয়াম, ফসফরাস, অ্যাসিড ফস, পালসিটিলা, টিউবাকুলার এবং জিঙ্কাম মেটালিকাম। কাম চাহিদা হ্রাসপ্রাপ্ত, চাহিদা নাই, সঙ্গমের ইচ্ছা নাই, এটি মোটামুটি বর্তমানে অনেক রোগী আসে। এই রোগের ক্ষেত্রে আমরা প্রায় 55টির মতো ওষুধ হোমিওপ্যাথিতে পাই। কাম চাহিদার অভাব, সঙ্গম চাহিদার অভাব, এই লক্ষণে আমরা প্রথম শ্রেণীর যে ওষুধগুলো পাই তা হচ্ছে আর্জেনাইট, কার্বন সাপ, কেলিবাইক্রোম ইত্যাদি। এরপরে আমাদেরকে জানতে হবে একজন যৌন রোগীর ক্ষেত্রে তার পূর্ব রোগ হিসাবে তার হস্তমৈথুন প্রবৃত্তি আছে কি না। এই হস্তমৈথুন প্রবৃত্তি এর উপর ভিত্তি করে রোগীর কাম চাহিদা হ্রাস বৃদ্ধি হতে পারে। অবশ্যই আমাদেরকে সেই বিষয় জানতে হবে। হোমিওপ্যাথিতে যেহেতু কোনো রোগভিত্তিক চিকিৎসা হয় না, লক্ষণভিত্তিক চিকিৎসা, যদি আমরা জানতে পারি যে রোগীর এই যৌন দুর্বলতা কারণ হিসাবে হস্তমৈথুন প্রবৃত্তি রয়েছে, সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলি ভাবব হোমিওপ্যাথিতে, তার প্রথম গ্রেডে রয়েছে অ্যানাকার্ডিয়াম, বুফোরানা, ল্যাকেসিস, অর্গিয়াম, প্লান্টগো এবং স্টাফিসিগ্রিয়া। এই যে মেডিসিনগুলো রয়েছে, এগুলো হচ্ছে হোমিওপ্যাথিতে প্রথম শ্রেণীর মেডিসিন এই লক্ষণের উপর। এছাড়াও এই লক্ষণে আরও প্রায় অনেক ওষুধ রয়েছে। অনেক সময় দেখা যায় সঙ্গম করার পরেও তার হস্তমৈথুনের প্রবৃত্তি আছে বা ইচ্ছা জাগে, সেক্ষেত্রে একটি মাত্র ওষুধ হোমিওপ্যাথিতে কার্বোভেজ। এই কার্বোভেজের রোগীরা সঙ্গমের পরেও হস্তমৈথুনের প্রবৃত্তি দেখা দেয়। অনেক সময় দেখা যায় রোগী হস্তমৈথুনের জন্য গোপন স্থান খোঁজে, তার এই হস্তমৈথুন করাই লাগবে, এজন্য সে জনসম্মুখে নয়, খুবই নিতান্তই গহীন এবং গোপন স্থান খোঁজে, সেখানে তার অনায়াসে হস্তমৈথুনের ক্রিয়া সম্পাদন করা যায়। রোগীর কাছ থেকে আমরা যদি এরকম কোনো তথ্য পাই, সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে দুইটি ওষুধ খুব গুরুত্ব সহকারে বিবেচনা করব। একটি হচ্ছে বুফোরানা আর একটি হচ্ছে ইউস্টার। এরপরে আমরা রোগীর কাছ থেকে যে বিষয় জানবো তার হচ্ছে অন্ডকোষ। অন্ডকোষ বিষয়ে জানবো, তার অন্ডকোষের অবস্থা কী, অন্ডকোষ শুকিয়ে গেছে কিনা, অন্ডকোষ বড় হয়েছে কিনা, অন্ডকোষ ঝুলে পড়েছে কিনা ইত্যাদি। এর উপর ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথিতে পৃথক পৃথক ওষুধ রয়েছে। এরপরে আমরা জানবো তার যৌন অঙ্গর যে লোম, এই লোমের অবস্থা কী। অনেক সময় লোম পড়ে যায়, থোকা থোকা পড়ে যায়, এসবের ভিত্তি করে আমাদের হোমিওপ্যাথির ওষুধ নির্বাচন হয়ে থাকে। এরপরে আমরা জানব যদি পুরুষ রোগী হয় কিংবা মহিলা রোগী হয়, উভয়ের ক্ষেত্রে জানবো তার বিবাহিত জীবনে চলাপথে অনেক দিন হলো কিন্তু কোনোরূপ বাচ্চা বা ফল পাচ্ছে না, এই যে বন্ধাত্ম কিনা।
যদি আমরা এক্ষেত্রে কোনো বন্ধ্যাত্ব রোগী পাই, সেটা আমরা যৌনর খাতায় পাবো। এবং বন্ধ্যাত্ব হওয়ার কারণে হোমিওপ্যাথিতে বেশ কিছু সংখ্যক ওষুধ রয়েছে, যে ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে খুব সূক্ষ্মভাবে বিবেচনা করতে হয়। বন্ধ্যাত্ব রোগীর ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তার সিমেন্স, সঙ্গম চাহিদা, সিমেন্সে যে উপাদানগুলো ঠিকঠাক আছে কি না। এছাড়াও সঙ্গমের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে রোগীর শারীরিক মানসিক অবস্থা কি, তার কোনো অপারেশন হয়েছে কি না। এসব বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই আমরা হোমিওপ্যাথিতে একটি একক ওষুধ নির্বাচন করে রোগীকে প্রয়োগ করব, ইনশাল্লাহ আশানুরূপ ফলাফল পাব। শুধুমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব রোগীর সদৃশ একক ওষুধ নির্বাচনের মাধ্যমে রোগীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ রোগীকে জরাজীর্ণ জীবন থেকে স্বাধীন সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া। আপনি যখন কোনো রোগের ক্ষেত্রে বাজার থেকে টনিক ওষুধ খাবেন, বিশেষ করে যৌন সমস্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্ষতি করবেন। কেননা আপনার সেই ওষুধ হয়তো উপস্থিত আপনাকে যৌন আরাম দেবে, শান্তি দিবে, কিন্তু পরক্ষণে আপনার জীবনে অনেক বড় দুর্দশা এবং ক্ষতি করবে। তাই আপনাদের প্রতি আহ্বান, আপনাদের যদি যৌন সমস্যা থাকে আপনাদের নিকটতম হোমিও ক্লাসিক্যাল ডাক্তারের কাছে এই বিষয়ে পরামর্শ নেবেন এবং তাদেরকে আপনার সমস্যার সমস্ত কথা খোলসাভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন এবং কোনো বিষয় গোপন রাখবেন না। কারণ আপনার গোপন রাখা কোনো তথ্যের উপর হয়তো তার অবজারভেশন চলবে না, সে বিবেচনা করতে পারবে না, তাহলে আপনার ওষুধটি সঠিক আসবে না। চিকিৎসকের বলা কথা অনুযায়ী আপনি সব কথায় বিশ্বাসের সহিত বলতে পারেন, তবে আপনাকে যৌন বিষয়ে যে সমস্যা রয়েছে তার একটি সমাধানের জন্য সঠিক সুন্দর ওষুধ নির্বাচন করে দিতে পারে। যৌন সমস্যা এটা মানুষের গোপন সমস্যা, কিন্তু আসলে আমাদের বিষয়টা ভাবতে হবে। আমাদের সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, উদ্রাময়, মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন রোগ হয়ে থাকে। যৌন একটা মানুষের অঙ্গ, সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, মহিলার ক্ষেত্রে হতে পারে। আমরা সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী এই যৌন রোগের চিকিৎসার বিষয়ে অনেকটা উদাসীন, অনেকটা ভয়, অনেকটা লজ্জা মনে করি। আসলে কিন্তু এটা নয়। একজন চিকিৎসকের কাছে আপনি অবশ্যই আপনার এই কষ্টের কথাটি খোলসাভাবে বলবেন, তার সাথে বন্ধুসুলভভাবে বলবেন, আপনার সমস্যার কথাটি স্পষ্ট তাকে জানাবেন। তাকে ইশারা ইঙ্গিতে কখনোই বলার চেষ্টা করবেন না, কারণ আপনার ইশারায় ইঙ্গিতে সে ভুলও বুঝতে পারে, তাহলে আপনার ওষুধটি কখনোই সঠিক আসবে না। অনেকক্ষণ থেকে লাইফে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আজকে আমার এই প্রোগ্রাম এখন শেষ করতেছি। আবার কোনো দিন নিয়ে আসবো নতুন করে আলোচনা, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক আলোচনা। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে আমার এই অনুপ্রেরণা চলবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।